আমরা মেইনলি এই কোর্সের মধ্যে কি শিখবো সেটা আগে বুঝাই। আমাদের কোর্সে মেইনলি থাকবে কম্পিউটারের আর্কিটেক্ট, নামেই বোঝা যাচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটারের যে আমাদের ডেটাগুলো স্টোর হয়, বিভিন্ন টাইপের মেমোরি, আমরা বিভিন্ন ইনপুট ডিভাইস, সাপোজ কিবোর্ড থেকে আমরা ইনপুট দিই না, ইনপুট দিয়ে কিভাবে এটা প্রসেসিং হয়, ডেটাটা কোথায় থাকে, কে এটার উপর প্রসেস করে, কে এটার উপর কাজ করে, এগুলো ইনপুটের মধ্যে থাকে। তারপর আউটপুট, ধরেন আপনার স্ক্রিন, একটা কম্পিউটারের স্ক্রিন থাকবে, প্রিন্টার থাকবে, এই যে আউটপুট ডিভাইস, এই আউটপুট আর ইনপুট ডিভাইসের সাথে আমাদের এই কম্পিউটারটা কিভাবে ইন্টারাক্ট করে, এটা আমরা এই কোর্সের মধ্যে জানবো। আমি স্লাইড একটু শেয়ার দিই। সবার কাছে একটা ডিস্টিংশন লাগে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কি আর কম্পিউটার অর্গানাইজেশন কি। কম্পিউটার আর্কিটেকচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে কি ধরনের কাজ হবে। সাপোজ যদি একটা কম্পিউটারে মাল্টিপ্লিকেশনের ইনস্ট্রাকশনই না থাকে, সে কিন্তু আর মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি করতে পারবে না। মানে আমাদের কম্পিউটারকে বলে দেওয়া আমরা কি কি লজিক্যাল এক্সিকিউশন পারফর্ম করব আমাদের ওই সিস্টেমের মধ্যে, এটাই হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার। এখানে দেখেন, আর্কিটেকচার ইজ দোজ অ্যাট্রিবিউটস ভিজিবল টু দ্য প্রোগ্রামার। এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার কম্পিউটারে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে বা আপনার কম্পিউটার কি কি কাজ করতে পারবে। এটা কিন্তু প্রোগ্রামার, যে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারটি ক্রিয়েট করে দিচ্ছে, প্রোগ্রাম করে দিচ্ছে, সে দেখতে পাবে। সে কি কি দেখতে পাবে? ইনস্ট্রাকশন সেট, মানে আপনি যে গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, যোগ করতে পারবেন, বা এই ফোল্ডার থেকে ওই ফোল্ডার যেতে পারবেন। দুইটা স্ক্রিনে স্প্লিট করা যায় না উইন্ডোজ 11-এ, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দুইটা স্ক্রিন স্প্লিট হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রাম, এই ইনস্ট্রাকশনটা দেওয়া, এটা কিন্তু প্রোগ্রামার করছে। এই যে এই ব্যাপারগুলো, তারপর কয় বিট করে ডেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট হবে। একই সময় এক এক বিটের ডেটা থাকতে পারে না, এএলইউ তে অনেক সময় 40 বিটের ডেটা থাকতে পারে, অনেক সময় 16 বিটেরও ডেটা থাকতে পারে। এই ব্যাপারগুলো ফিক্স করে দেওয়া হচ্ছে আর্কিটেকচারের কাজ, কম্পিউটার আর্কিটেকচার। আর কম্পিউটার অর্গানাইজেশন হচ্ছে কিভাবে আমরা একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করব। ধরেন 2 গুণ 3 6 হয়, রাইট? এটা কিন্তু একটা অপারেশন, 2 গুণ 3। কিন্তু আবার আমরা এটাকে এইভাবে করতে পারি যে 3টা 2 আমরা যোগ করতেছি। দুইভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন করা যায়। 2 গুণ 3 ডাইরেক্টলি করা যায়, আবার 3 বার 2 কে যোগ করেও আমরা বের করতে পারবো। এখন আমাদের কম্পিউটারটা এক্স্যাক্টলি কোন ভাবে এই অপারেশনটা করবে, এটা বলে দেওয়া হচ্ছে আমাদের কম্পিউটার অর্গানাইজেশনের কাজ। নেক্সটে আমাদের কম্পিউটারের যে আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি আছে, এটার মধ্যে বিভিন্ন লেভেলে বিভিন্ন কম্পোনেন্ট গুলোর মধ্যে ইন্টারাকশন থাকে বা বিহেভিয়ার থাকে। তো এই অনুযায়ী আমাদের দুইটা কনসার্ন থাকে আর কি ডিজাইনারের। একটা হচ্ছে স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ফাংশন। স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে তার একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টার রিলেটেড। সাপোজ এএলইউ এর মধ্যে কি হয়, আমাদের এএলইউ এর মধ্যে কম্পিউটেশন হয়, আর কন্ট্রোল ইউনিট এএলইউ কে বলবে কোন ধরনের কম্পিউটেশন তোমাকে করতে হবে। 2 যোগ 2 সাপোজ 4 আমরা করতে চাই, মেমোরি থেকে আমাদের তো ওই ভ্যালুগুলোকে রিট্রিভ করলাম, ভালো কথা, কিন্তু এক্স্যাক্টলি কি করবো ওই ভ্যালুর উপর, এটা কিন্তু আমাদেরকে কন্ট্রোল ইউনিট বলে দিবে। এই যে একটা রিলেশন, কন্ট্রোল ইউনিট এএলইউ কে বলবে, এএলইউ এই যে 2 যোগ 2 এখানটায় পারফর্ম করে 4 আসলো, এই আউটপুটটা আবার মেমোরিতে সেভ করতেছে। এই যে কম্পোনেন্ট গুলোর মধ্যে রিলেশন, এটাই হচ্ছে আমাদের কম্পিউটারের স্ট্রাকচার। আর ফাংশন বলতে বোঝায় প্রত্যেকটা কম্পোনেন্টের নিজের নিজের কিছু কাজ থাকে। এএলইউ এর কাজ কি? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, মানে অ্যারিথমেটিক যে অপারেশন গুলো করবে প্লাস লজিক্যাল অপারেশন গুলো করবে। অ্যারিথমেটিক অপারেশন ধরতে পারেন সাম করা, যোগ করা, বিয়োগ করা, ভাগ, গুণ, এগুলো অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল সাপোজ অর করতেছে একটা বিটের সাথে আরেকটা বিট, বা এক্সঅর করতেছে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন গুলো। কন্ট্রোল ইউনিটেরও এরকম কিছু ফাংশন থাকবে, যে কি কি অপারেশন করবে এটা এএলইউ কে বলে দেওয়া, মেমোরি থেকে আনতে হবে এটা মেমোরিকে বলা যে মেমোরি তুমি এএলইউ কে তোমার ডিটেলস গুলো দাও, বা এএলইউ কে বলা যে তুমি মেমোরি থেকে ওইগুলো নিয়ে আসো। এই যে এই ফাংশন গুলো, এইগুলোই হচ্ছে এদের এক একটা কম্পোনেন্টের নিজের নিজের কাজ আর কি। মেইনলি কাজ, বিভিন্ন কম্পোনেন্টের কাজগুলো, এগুলোকে আমরা ফাংশন বলতেছি। একটা কম্পিউটার সিস্টেমের মেইনলি 4 ধরনের ফাংশন থাকে। 4 ধরনের ফাংশন, এগুলো কি কি? ফার্স্টে হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং বলতে ডেটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করা, কোনো ধরনের অপারেশন যদি ডেটার উপর করতে চাই, সেই অপারেশনটাকে করা। নেক্সট ফাংশন হচ্ছে ডেটা স্টোরেজ। আপনারা একটা, এই যে 2 যোগ 2 করলেন 4, এটাকে তো মেমোরিতে আপনাদেরকে রাখতে হবে, একটা স্টোর করতে হবে। বা কোনো যদি বাইরের দুনিয়া থেকে একটা ইনপুট আমরা দিই, সেইটাকে তো আমাকে স্টোর করতে হবে। আপনাদের ল্যাপটপে আপনারা যখন ইউএসবি কেবল দিয়ে ফোনের সাথে কানেক্ট করেন, তারপর ফোন থেকে ডেটাগুলো আপনারা ল্যাপটপে নিয়ে আসেন না, মেমোরিতে স্টোর করতেছেন, এটা একটা ফাংশন। ডেটা মুভমেন্ট। ডেটা মুভমেন্ট বলতে বোঝায় এই যে একটা ইনপুট ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা ডেটার আদান প্রদান করতেছি। এখানে মেমোরি থেকে মেমোরিতে আমরা আদান প্রদান করতে পারি। বিভিন্ন প্রসেসিং হওয়ার পর এই যে 2 যোগ 2 4 হওয়ার পর এই চারটাকে আমরা স্টোর করতেছি, এটাও কিন্তু একটা মুভমেন্ট। আর লাস্ট যে ফাংশনটা হয় সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল একটু আগে যেটা দেখালাম, কন্ট্রোল ইউনিট, যেটা কন্ট্রোল ইউনিট আমাদেরকে বলে দিবে যে আমাদের কি অপারেশনটাকে পারফর্ম করতে হবে। এখানে দেখেন আমাদের ডায়াগ্রামটা দেওয়া আছে।
মুভিং অ্যাপারেটাস বলতে ডেটা মুভমেন্টকে বোঝায়। ডেটা মুভমেন্ট এটাই মেইনলি ইনপুট আউটপুট যে আমাদের ডিভাইসে থাকবে, আইও ডিভাইস, সেটার সাথে সে অপারেট করবে, বা কিবোর্ড থেকে সে ডেটা নিচ্ছে, প্রিন্টারে সে ডেটা দিচ্ছে, এই ব্যাপারটা কিছু কন্ট্রোল করবে। এটা হচ্ছে ডেটা মুভমেন্ট অ্যাপারেটাসের কাজ। কন্ট্রোল মেকানিজম এখন সিলেক্ট করবে ডেটাটা আদৌ স্টোর হবে, নাকি কোনো ধরনের প্রসেসিং হবে, নাকি মুভমেন্ট করে আউটপুট ডিভাইসে চলে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল মেকানিজমের কাজ। স্টোরেজ, আপনাদের যেরকম র্যাম থাকে, প্রত্যেকের পিসিতে তো র্যাম থাকে, আমাদের মেমোরি থাকে, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডেটাটাকে স্টোর করি। এই হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি। স্টোরেজ থেকে আমরা ডেটা নিতে পারবো, স্টোরেজে আমরা আলাদাভাবে ডেটা রাখতে পারবো। আর প্রসেসিং যেটাকে বললাম, আপনি ডেটাটার উপর কোনো অ্যাথমেটিক যদি কাজ করতে চান, কোনো ধরনের অপারেশন করতে চান, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং এর মধ্যে হয়। এখন আমাদের একটা মিনিট। হ্যাঁ, আমাদের যে অপারেশন গুলো আছে এর মধ্যে 4টা মেইন অপারেশন আছে। মেইন অপারেশন গুলো কি কি বলি। প্রথম অপারেশনটা হচ্ছে আউটপুট বা সরি ইনপুট ডিভাইস থেকে ডেটাটা বের হয়ে অন্য কোনো একটা ডিভাইসে ছেড়ে দেওয়া। একটা ডিভাইস থেকে ডেটা নিবে, আরেকটা ডিভাইসে সে ডেটাটাকে দিয়ে দিবে। সাপোজ ফোন আর ইউএস পেন ড্রাইভ আপনারা যদি একসাথে কানেক্ট করেন, ফোন থেকে ডেটা নিয়ে আমরা পেন ড্রাইভে ঢুকাই দিচ্ছি, এই যে ডেটা মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের অপারেশন। এখানে কিন্তু কোনো ধরনের অ্যাথমেটিক অপারেশন হয় নাই, বা আমি কম্পিউটারেও আমার ডেটাটাকে স্টোর করি নাই। এখানে জাস্ট ডেটার একটা মুভমেন্ট হয় আর একটা কন্ট্রোল মেকানিজম। সবসময় দেখবেন আপনাদের যতগুলো অপারেশন হবে, কন্ট্রোল মেকানিজম সবসময় কিন্তু ফ্লোর মধ্যে থাকবে, কারণ সেই বলে দিবে যে আপনার ওই ডেটাটার উপর কি ধরনের অপারেশন পারফর্ম করতে হবে। নেক্সট দেখেন, নেক্সট অপারেশনটাতে বলছে স্টোরেজ। এখানে এক্সাম্পল দেওয়া, ইন্টারনেট ডাউনলোড টু ডিস্ক। আপনারা আপনাদের ল্যাপটপে বিভিন্ন টাইপের মুভি ডাউনলোড করেন না? মুভি তো ডাউনলোড করার পর সেটাকে তো কোথাও রাখেন, একটা সি ড্রাইভে ইউজুয়ালি রাখা উচিত না? ই ড্রাইভ, এফ ড্রাইভ, এরকম ড্রাইভে রাখেন না? এই যে ডেটা মুভমেন্ট হচ্ছে, আপনার নেট থেকে একটা ডেটা আসতেছে, এসে আপনার কম্পিউটারে সেটা স্টোর হচ্ছে, এটাও একটা অপারেশন। নেক্সট অপারেশন হচ্ছে আমাদের স্টোরেজে অলরেডি ডেটা দেওয়া আছে, সেইটার উপর কোনো ধরনের প্রসেসিং করা। এখন এই প্রসেসিংটা যে কোনো ধরনের হতে পারে। একটু আগে যে অ্যাডিশনের এক্সাম্পলটা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের স্টোরেজ থেকে 2টা ভ্যালু আসতেছে, প্রসেসিং হচ্ছে, ভালো কথা। প্রসেসিং এর পর সেই ডেটাটাকে তো আবার আমাদেরকে স্টোর করতে হবে, আবার মেমোরিতে রাখতে হবে। এই চার যে আমরা পাইছি এটাকে তো কোথাও রাখতে হবে। এই যে পুরো ফ্লোটা, একটা মেমোরি থেকে ডেটা আসতেছে, এসে আবার মেমোরিতে চলে যাচ্ছে, এটাও একটা অপারেশন। এটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকে আপনারা ধরেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখতে গেলেন, টাকার অ্যামাউন্টটা দেখলেন, এরপর আপনি একটা উইথড্রয়াল করলেন, যেটা হচ্ছে আমাদের প্রসেসিং। টাকা উইথড্র করার পরে আপনার, ধরেন আপনার যদি 2000 টাকা টাকা থাকে, আপনি 1000 টাকা নিয়ে নেবেন, বাকি যে 1000 টাকা ওটাকে আবার আপনার স্টোরেজে আপডেট করতে হবে না? তাহলে তো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে যে আপনি 2000 টাকা বের করছেন, 1000 টাকা বের করছেন, কিন্তু এখনো 2000 টাকাই শো করতেছে, ব্যাংক তো আপনাকে বেশি টাকা দিয়ে দিল। তো যে আপডেট করে আবার আমরা যে স্টোরেজে রাখতেছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অপারেশন। 4 নম্বর অপারেশন হচ্ছে, আগের বার আমরা কি করছি, স্টোরেজ থেকেই ডেটা নিচ্ছি, আবার আমাদের কম্পিউটারের স্টোরেজই ডেটাকে আমরা সেভ করে রাখতেছি। কিন্তু এবার সাপোজ আপনি একটা কোড করলেন, কোডের আমরা ইনপুট দিতে পারবো, কোনো একটা ইনপুট ভ্যালু দিতে পারবো। ইনপুট ভ্যালুটা নিয়ে প্রসেসিং করে সে ওই ভ্যালুটাকে আবার স্টোরেজে সেভ করে রাখবে। এটা হচ্ছে 4 নম্বর টাইপের অপারেশন। এখানে দেখেন এক্সাম্পল লেখা, প্রিন্টিং এ ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকের স্টেটমেন্ট গুলো কোথায় থাকবে? স্টোরেজে থাকবে। স্টোরেজ থেকে আপনি প্রসেসিং করলেন, উইথড্র করার ইচ্ছা হলে উইথড্র করলেন, যদি কিছু নাও করার ইচ্ছা হয় তাও আপনার প্রসেসিং হলো। প্রসেসিং হয়ে এটা আপনার প্রিন্টার যে আউটপুট ডিভাইস সেটাই যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট অপারেশন আপনার, যে স্টোরেজ থেকে কোন একটা ইনপুট আউটপুট এক্সটার্নাল ডিভাইসে আমি ডেটাকে দিচ্ছি, অথবা এই এক্সটার্নাল ডিভাইস থেকে ডেটা নিয়ে আমি প্রসেসিং করে আমার স্টোরেজে রাখতেছি। 4টা অপারেশন সবার ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু রেসপন্ড করবেন। ক্লিয়ার হয়েছে 4টা অপারেশন? Yes, ma'am. ওকে, এবার আমরা একটু কম্পিউটারের আর্কিটেকচার নিয়ে যাবো, বা কম্পিউটারের স্ট্রাকচারটা নিয়ে যাবো। আমরা যে কেবল এক্সটার্নাল ডিভাইস বলতেছিলাম, যে ইনপুট নেবে আউটপুট নেবে, লাইক কিবোর্ড, প্রিন্টার, মাউস, এগুলোকে আমরা বলি পেরিফেরাল। পেরিফেরালের সাথে কানেক্টেড কে থাকবে? আমাদের কম্পিউটার গুলো। আর এই যে কমিউনিকেশন লাইন বলতে, কিবোর্ডের ভিতরেও তো তার আছে, ওয়্যারস আছে। আপনার মাউস যদি একটা ইউএসবি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ওয়্যার থাকতেছে। অথবা আপনি যদি একটা ব্লুটুথ ডিভাইসও ইউজ করেন, আপনার একটা কিন্তু মিডিয়াম থাকতেছে, যার থ্রু আপনারা বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে আপনার কম্পিউটার কমিউনিকেট করতেছে, কানেক্টেড থাকতেছে। এখন এই যে কম্পিউটার, এটার মধ্যে তো আমাদের মেইন কাজগুলো হয়। কম্পিউটারের মধ্যে দেখেন 4টা ভাগ আছে: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, মেইন মেমোরি, ইনপুট আউটপুট, আর সিস্টেম ইন্টারকানেকশন। সব হচ্ছে সিস্টেম ইন্টারকানেকশনটাকে বোঝায়। সিস্টেম ইন্টারকানেকশন হচ্ছে একটা মেকানিজম, যেটা এই যে সিপিইউ,
মেইন মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করে রাখে, একটা কমিউনিকেটিং মিডিয়াম হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনারা হয়তো দেখছেন যে আমাদের কি একটা স্ট্রাকচার আছে যেখানে সিস্টেম বাসে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্টেড থাকে। সিস্টেম বাসে একটা ইনপুট আমরা ছেড়ে দিই, প্রত্যেকটা যে সিস্টেম কানেক্টেড থাকে সিস্টেম বাসের সাথে, তারা সেই ইনফরমেশনটা নেয়, তার উপর যদি কোনো কাজ করার থাকে সে সেটা আবার ছেড়ে দেয়। এইরকমই কম্পিউটারের মধ্যে একটা সিস্টেম বাস থাকে, যেটা সিপিইউ থেকে ইনফরমেশন নিবে, নিয়ে ইনপুট আউটপুটকে দিবে, অথবা মেইন মেমোরি থেকে ইনফরমেশন নিয়ে আউটপুটকে দিবে। এগুলো কেন লাগে, সিস্টেম ইন্টারকানেকশন কেন লাগে? কারণ ধরেন আপনি যদি কিছু প্রিন্ট করতে চান, আপনার মেমোরি থেকেই তো ওই ডেটাটা এসে প্রিন্ট হবে, অ্যান্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই মেমোরিকে বলে দিতে হবে যে তুমি এই ডেটাটাকে প্রিন্ট করো। তো এই ক্ষেত্রে আমরা এই সিস্টেম বাসের থ্রু কাজগুলো করি। এরপর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের মেইনলি যতগুলো অপারেশন থাকে কম্পিউটারের ডেটার উপর, যতগুলো প্রসেসিং থাকে সেগুলো পারফর্ম করে। মেইন মেমোরি, এখানে ডেটাগুলো স্টোর থাকবে। আর ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে এই যে বিভিন্ন ধরনের পেরিফেরাল যে কিবোর্ড গুলো, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কম্পিউটারটাকে একটা যোগাযোগ মাধ্যম ক্রিয়েট করে দেয় এই ইনপুট আউটপুট ডিভাইস গুলো। এটা গেল মেইন কম্পিউটারের ভিতরের একটা স্ট্রাকচার। এবার আমরা জানবো সিপিইউ এর মধ্যের স্ট্রাকচার। দেখেন, কারো কোনো কোয়েশ্চেন ছিল কম্পিউটার স্ট্রাকচার নিয়ে? এবার হচ্ছে সিপিইউ এর মধ্যে স্ট্রাকচারটা কি থাকবে। একটু আগে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম যে এএলইউ এর মধ্যে কম্পিউটেশন হচ্ছে, এএলইউ বিভিন্ন ডেটা মেইন মেমোরি থেকে নিচ্ছে, আর সিপ কন্ট্রোল ইউনিট আমাদেরকে বলে দিচ্ছে কি ডেটা, কি অপারেশন অ্যাকচুয়ালি পারফর্ম করতে হবে। এটাই হচ্ছে আমাদের সিপিইউ এর অ্যাকচুয়াল কাজ। দেখেন এখানে মেমোরি হিসেবে কি আছে, রেজিস্টার। রেজিস্টার হচ্ছে একটা খুবই ক্ষুদ্র মেমোরি, যেটা টেম্পোরারিলি আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারি। ওকে, রেজিস্টার হচ্ছে সিপিইউ এর মধ্যে একটা মেমোরি, যেটা আমরা টেম্পোরারিলি ভ্যালু স্টোর করে রাখতে পারি। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, এটা আমাদের বিভিন্ন ধরনের ডেটার উপর প্রসেসিং করে, বিভিন্ন ধরনের ফাংশন করে ডেটার উপর, যেটা আপনি চাবেন সেই ডেটাটা আপনাকে ট্রান্সফর্ম করে দিবে। আর কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট বেসিক্যালি একটা কন্ট্রোল করে, এই যে এএলইউটাকে কন্ট্রোল করে, রেজিস্টারটাকে কন্ট্রোল করে, যে তুমি ডেটা দাও ওকে, এএলইউ কে বলে দেয় যে তুমি এই ডেটাগুলো পাইছো, এই ডেটার উপর এই এই কাজগুলো পারফর্ম করো। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের কাজ। আর এই যে রেজিস্টার, এএলইউ, কন্ট্রোল ইউনিট, এদের মধ্যে দেখেন একটা আছে ইন্টারনাল সিপিইউ ইন্টার কানেকশন। আমাদের আগে যে ইনপুট আউটপুট ডিভাইস ছিল, সিপিইউ ছিল, মেমোরি ছিল, এগুলোর মধ্যে একটা সিস্টেম বাস ছিল না, যার থ্রু ও ডেটাকে আদান প্রদান করতেছে। এরকম এএলইউ কন্ট্রোল ইউনিটের রেজিস্টারের মধ্যেও তো একটা কানেকশনের দরকার আছে, যাতে ওদের যখন কোনো কাজ করতে হবে, কোনো ডেটা আদান প্রদান করতে হবে, তারা করতে পারে। সেটা আমরা করি সিপিইউর এই ইন্টারনাল ইন্টার কানেকশন গুলোর থ্রু। এবার আমরা দেখবো কন্ট্রোল ইউনিটের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার গুলো যেগুলো দেখাচ্ছি কম্পিউটারের মেইনলি, এইগুলো আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখানো। আপনাদের সবগুলো দেখবেন কম্পোনেন্টের কিন্তু এইখানে ডিটেলসে দেওয়া নাই, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। আপনারা যদি চাই যে একটা কম্পিউটারের মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো তুমি শো করো, সেক্ষেত্রে আপনারা এইভাবে শো করতে পারেন। ফর এক্সাম্পল, সবার কম্পিউটারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, যে চারটা কম্পোনেন্ট আছে, সিপিইউ, মেইন মেমোরি, ইনপুট আউটপুট, ইন্টার কানেকশন মানে সিস্টেম বাস, এগুলো বললেন। এরপর কন্ট্রোল ইউনিটের মধ্যে কি কি আছে, সিকোয়েন্স লজিক আছে, কন্ট্রোল ইউনিট রেজিস্টার ডিকোডার্স আছে, কন্ট্রোল মেমোরি আছে, এগুলো বললেন। এই যে এর মধ্যে যে টপিকগুলো, এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখতেছি। কিন্তু এর আগ পর্যন্ত যা যা পড়ালাম, এই যে ইন্টারনাল সিপিইউর ইন্টারনাল স্ট্রাকচার পর্যন্ত, এই পর্যন্ত আপনারা দিলেই হবে। এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট। এখন দেখেন একটা টপিক আছে মাইক্রো ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইউনিট, একটু আগে যে কন্ট্রোল ইউনিট দেখালাম না, যে বিভিন্ন ধরনের অপারেশন করে, এটা কিন্তু বড় বড় আমাদের যেরকম ভাষায় থাকে, আমরা ইংরেজিতে 2+2 করো, এইভাবে কিন্তু থাকে না। এদের মধ্যেও ইনস্ট্রাকশন থাকে, এন্ড ইনস্ট্রাকশন গুলোকে বলে মাইক্রো ইনস্ট্রাকশন। মাইক্রো ইনস্ট্রাকশন গুলো মানে হচ্ছে মাইক্রো প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন থাকে আর কি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরেন অ্যাড 100। অ্যাড 100 এর মিনিং হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে একটা টাইপের মেমোরি আছে, যেটাকে আমরা বলি অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মধ্যে আমরা বিভিন্ন ভ্যালু স্টোর করি, বিভিন্ন রেজাল্টকেও স্টোর করি। তো অ্যাড 100 এর মিনিং হচ্ছে তুমি তো এই ক্ষেত্রে মাইক্রো ইনস্ট্রাকশন গুলো কেমন হয় সেটার একটা ডেমো এখানে দেখা দেওয়া আছে। অ্যাড 100 এটার মিনিংটা এটা বোঝায় আমাদের প্রত্যেকের কম্পিউটারে একটা অ্যাকুমুলেটর থাকে, এটা একটা টাইপের রেজিস্টারি। এর মধ্যে আমাদের একটা ভ্যালু অলরেডি সাপোজ আছে, ধরে 200 আছে, অ্যাকুমুলেটরের মধ্যে আমাদের ভ্যালু 200 রাখা আছে। তো অ্যাড 100 যখন কন্ট্রোল ইউনিট, আমাদের যে ইনস্ট্রাকশন এগুলো কিন্তু মেমোরিতেই থাকে, মেমোরি থেকে কন্ট্রোল ইউনিট ওগুলো পিক করে নিয়ে আসে, সেগুলোকে ইন্টারপ্রিট করে, এন্ড ওইটার উপর ডিপেন্ড করে সে বিভিন্ন ফাংশন করতে দেয়। তো যখন আমাদের কন্ট্রোল ইউনিট দেখবে যে আমাদের ইনস্ট্রাকশনে লেখা আছে অ্যাড 100, তখন সে এএলইউ কে বলবে তুমি অ্যাকুমুলেটর থেকে ভ্যালু নিয়ে আসো, এন্ড
আমার কাছে যে রেজিস্টার, এইটা কিন্তু রেজিস্টার স্টোর থাকবে এই 100টা রেজিস্টারে যে ভ্যালু আছে সেইটা নাও, এই দুটোর মধ্যে অ্যাড অপারেশনটা করো, করে এই ভ্যালুটাকে তুমি আবার অ্যাকুমুলেটরে সেভ করে রেখে দাও। এই যে এই ইনস্ট্রাকশনটা, এটা আমাদের ইন জেনারেল যদি আমরা বলতাম তাহলে আমাদের কি লিখতে হতো, অ্যাড 200 and 100। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার এটাকে এইভাবে ইন্টারপ্রিট করে। এইভাবে কেন ইন্টারপ্রিট করে? কারণ আমাদের কম্পিউটার কিন্তু বাইনারি ডেটা ছাড়া কিছুই বুঝে না। তো আমাদের যে এই যে অ্যাড অপারেশনটা, এটারও কিন্তু একটা বাইনারি কোড আছে যেটা কম্পিউটার অলরেডি জানে। যখন আমরা অ্যাড কিওয়ার্ডটা ইউজ করবো তখন কম্পিউটারের মধ্যে যেটা থাকবে, যে আমাদের সিপিইউটা আছে, ওটা এটা ইন্টারপ্রিট করবে ওর ওই বাইনারি কোড অনুযায়ী, যে আমাকে এই কোডটা দিচ্ছে, তার মানে হচ্ছে আমাকে অ্যাড করতে বলছে। অ্যাড কাকে করতে বলছে? পাশের যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটাকে অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করতে হবে। এটা কম্পিউটার নিজে থেকে বুঝে নেয়, অ্যাড এই অপারেশনটাকে ইমপ্লিমেন্ট করে। এই হচ্ছে আমাদের মাইক্রো ইনস্ট্রাকশন। এখন এই স্লাইডের যে টাইপের কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো একটু বলি। পড়ানো টাইমিং অলরেডি বলেছি। সাপোজ আপনাদের কম্পিউটার আর্কিটেকচার আর অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্স চাইতে পারে। কম্পিউটার আমাদের কি কি ধরনের ফাংশন অ্যাকচুয়ালি, কি কি ধরনের অপারেশন করে, কি ফাংশনালিটি আছে আমাদের কম্পিউটারে, সেটা আসতে পারে। যদি এই ক্ষেত্রে ফাংশন গুলো চায়, সেক্ষেত্রে আপনার এই যে বিভিন্ন টাইপের ফাংশনাল যে ভিউ গুলো ছিল, বিভিন্ন ফাংশনাল কম্পোনেন্ট গুলো, মুভমেন্ট, মেকানিজম, কন্ট্রোল, তারপর স্টোরেজ, প্রসেসিং, এগুলোর মধ্যে কি ধরনের ডেটার মুভমেন্ট হয়, এগুলো আপনারা দেখা দিবেন। 4টা অপারেশন মেইনলি হয়। এরপর আসতে পারে টপ লেভেল স্ট্রাকচার, কম্পিউটারের টপ লেভেল মেইন স্ট্রাকচারটা। মেইন স্ট্রাকচারের মধ্যে তো মেইন কম্পোনেন্ট গুলো হচ্ছে সিপিইউ, মেইন মেমোরি, ইনপুট আউটপুট, আমাদের যে সিস্টেম বাস, আবার সিপিইউ এর মধ্যে যে কি কি কম্পোনেন্ট আছে, রেজিস্টার থাকে, এলইউ, কন্ট্রোল ইউনিট, এইগুলো নিয়ে একটু ডিটেলস আপনাদের লিখতে হবে। এই স্লাইড থেকে মেইনলি এই টাইপেরই কোয়েশ্চেন আসে। আমরা এবার নেক্সট স্লাইডটাই চলে যাই। নেক্সট স্লাইডে পুরোপুরি পড়াবো না, দেখলে বুঝবেন। স্লাইডটা কি দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এবারের টপিকটা হচ্ছে, আমরা এখন তো এতক্ষণ তো কম্পিউটারের একটা জেনারেল স্ট্রাকচার দেখলাম। তো এই স্ট্রাকচারটায় আসতেও তো অনেক ধরনের স্ট্রাকচার ভেবে চিন্তে কম্পিউটার যে আর্কিটেক্টরা ছিল বা ইঞ্জিনিয়াররা ছিল তারা তো আসছে, কম্পিউটার একটা ইভলিউশন হচ্ছে, পারফরমেন্স এর ইনক্রিজ হয়েছে, তাই না? আগের ধরনের যে মোটা যে কম্পিউটার গুলো আমাদের এককালে ছিল, ওগুলোতে যে টাইম লাগতো একটা অপারেশন করতে, এখনকার কম্পিউটারে তার চেয়ে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় না? একটা ইভলিউশন হয়েছে, পারফরমেন্স ডেভেলপমেন্ট হয়েছে, পারফরমেন্স আরো অপটিমাইজ হয়েছে। এটা নিয়েই এই স্লাইডটা। তো ফার্স্টে দেখেন কম্পিউটার ইভলিউশনটা এক্স্যাক্টলি কি কি হয়েছে। দেখা যাচ্ছে ইনক্রিজ বাই ইনক্রিজিং দ্য প্রসেসর স্পিড, মানে আমরা আমাদের যে বিভিন্ন অপারেশন গুলো হচ্ছে এটা স্পিডটাকে ইনক্রিজ করছে। ডিক্রিজিং দ্য কম্পোনেন্ট সাইজ, এটা দেখেন একটা আমাদের যে ফোনের মধ্যেও তো আমাদের ফোনও তো একটা কম্পিউটার, একটা ছোট জিনিস না, একটা চিপের মধ্যে আমরা সব ধরনের অপারেশন করতেছি না, মেমোরিতে রাখতেছি ওর মধ্যেই। এই যে সাইজটা যে ছোট করতেছে এটা। এবার হচ্ছে ইনক্রিজিং মেমোরি সাইজ, এখন তো কত কত টেরাবাইটের সাইজ মেমোরি পাওয়া যায়। এই ব্যাপার ইনক্রিজ করা, আমাদের যদি ডেটা আরো বেশি স্টোর করতে পারি। আর ইনক্রিজিং ইনপুট আউটপুট ক্যাপাসিটি অ্যান্ড স্পিড। ইনপুট আউটপুট ক্যাপাসিটি বলতে আপনাদের একটা কম্পিউটার কয়টা ইনপুট ডিভাইস হ্যান্ডেল করতে পারবে, বা আউটপুটে আপনার প্রিন্টিং স্পিড কত দ্রুত আপনার মেমোরি থেকে ডেটা নিয়ে আপনি এক্সটার্নাল যে পেরিফেরাল ডিভাইসটা আছে, তারপর প্রিন্টারটাই আছে, কত দ্রুত আপনার ডেটা যাচ্ছে। অথবা ধরেন আপনি যখন পেনড্রাইভ দিয়ে ডেটা আপনার কম্পিউটারে নিচ্ছেন, ও পেনড্রাইভ থেকে ডেটা কম্পিউটারে কত স্পিডে ডাউনলোড হয়ে আসতেছে, অথবা ডেটাগুলো আবার পেনড্রাইভে যখন আপলোড করতেছে কত স্পিডে আপলোড হচ্ছে। এটা কি ইনক্রিজ করাই আমাদের কম্পিউটার এভলিউশনের মেইন ফোকাস। এখন আমরা একটা টাইপের কম্পিউটার নিয়ে জানবো, এটা হচ্ছে অনেক পুরোনো আমলের আর কি স্ট্রাকচার, যেটা ছিল মেইন বিল্ডিং ব্লক বলতে পারেন, যেটা দেখেন 1992 সালে, সরি 1952-তে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা ক্রিয়েট করছে। এই স্ট্রাকচারটা খুবই বেসিক একটা স্ট্রাকচার ছিল। একটু আগে আমরা কম্পিউটারের যে স্ট্রাকচার গুলো পড়ে আসলাম, মেমোরি থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, এএলইউ থাকে, ইনপুট আউটপুট থাকে। তো এই কম্পিউটারটা মেইনলি এই কয়েকটা জিনিস নিয়েই ক্রিয়েট করা ছিল, এই ভন নিউম্যান মেশিন। এটাকে আবার বলে আইএএস মেশিন। স্ট্রাকচারটা আপনাদের দেখাই, এই যে এইটা হচ্ছে আমাদের ভন নিউম্যান মেশিন। এটাকে আবার আইএস মেশিনও বলে। আইএস মেশিনের একটা মিনিট, দেখেন আইএস মেশিনের ক্ষেত্রে এখানে কি কি আছে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট আছে, প্রোগ্রাম কন্ট্রোল আছে, মেইন মেমোরি আছে, ইনপুট আউটপুট আছে। আগে যে বললাম কন্ট্রোল ইউনিট কোন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য এএলইউ কে বলবে, এএলইউ মেমোরি থেকে ডেটাটাকে রিট্রিভ করে নিজের মধ্যে আনবে। ইনপুট আউটপুট থাকবে, ইনপুট আউটপুট থেকে ডেটা আসবে। ওই যে একটা জেনারেল স্ট্রাকচার বলছিলাম, ওইটাই অ্যাকচুয়ালি ভন নিউম্যান মেশিনের স্ট্রাকচার বা আইএস মেশিনের স্ট্রাকচার। তো আপনাদের কোয়েশ্চেনে থাকতে পারে যে ডেসক্রাইব আইএস মেশিন বা ভন নিউম্যান মেশিন। তো সেক্ষেত্রে আপনারা এরকম ছোট ছোট লাইন করে লিখে দিলে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা ডিটেইলে আঁকাতে পারলেই হয়ে যাবে। আর আমাদের যে আগে বললাম যে এএলইউ অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারটাই অ্যাকচুয়ালি কাজ করে বাইনারি ডেটার উপর। তো এএলইউ এর মধ্যেও যতগুলো অপারেশন হয় সবগুলো হয় বাইনারি ডেটার উপর। আর কন্ট্রোল ইউনিট কি করে, কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, মাইক্রো ইনস্ট্রাকশন গুলো নিয়ে আসবে, নিয়ে এসে ওগুলো ইন্টারপ্রিট করবে, ইন্টারপ্রিট করে এএলইউ কে সেটা কন্ট্রোল, সেটা ম্যানেজমেন্ট করতে দিবে যে তুমি এইটা এটা করো। এইটাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। আর ইনপুট আউটপুট ডিভাইস তো বুঝছেনই, কিবোর্ড, প্রিন্টার বা স্ক্রিন, যেটাই হোক সেগুলো হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ইকুইপমেন্ট। ভন নিউম্যান বা আইএস মেশিনে যদি আমরা আরো ইন ডেপথে দেখি তাহলে দেখেন স্ট্রাকচারটা কেমন হয়। এএলইউ এর মধ্যে এই যে একটু আগে একটা ওয়ার্ড বলছিলাম, অ্যাকুমুলেটর, এই যে সেই অ্যাকুমুলেটর,
এর মধ্যে আরো জিনিস আছে, এই যে এমকিউ আছে, এমপিআর আছে, তারপর প্রোগ্রাম কন্ট্রোলের মধ্যে আইবিআর আছে, আইআর আছে, পিসি কন্ট্রোল সার্কিট, এমএআর এটসেট্রা। এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে এবার একটু ডিটেইলে আমরা জানবো। তো সবার ফার্স্টে আমরা অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরটা হচ্ছে একটু আগে যেটা বললাম, এটা একটা স্টোরেজ প্লেস। এটার মধ্যে এটারই ভ্যালুর সাথে আমরা মাইক্রো ইনস্ট্রাকশন গুলোকে অপারেট করি। এটারই ভ্যালুর উপরই আমরা অপারেট করি। যদি আমাদেরকে কোনো ইনস্ট্রাকশনে বলা হয় থাকে যে মাল্টিপ্লাই 2, সেক্ষেত্রে আমরা এই অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে আমরা ওই 2টাকে মাল্টিপ্লাই করব। ওকে। আর এর সাথে দেখেন একটা এমকিউ আছে। এমকিউটা দেখছেন যে অ্যাকুমুলেটরের সাথে কিন্তু কানেক্টেড, এই যে এই তীর চিহ্ন দিয়ে কানেক্টেড। রিজনটা কি? রিজনটা বুঝাই আমাদের ডিভাইসের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যত কিছু আছে, যত স্টোরেজ আছে, তার একটা কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট সে স্টোর করতে পারবে। ফর এক্সাম্পল, অ্যাকুমুলেটরে কিন্তু খালি 40 বিটের একটা নাম্বারই স্টোর করতে পারবে। বাইনারি ডেটা না, বাইনারি ডেটা যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের 40 বিট অ্যাকুমুলেটর স্টোর করতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু এ পারবে না। এখন যদি কেউ কম্পিউটেশনে বলে 2টা 40 বিটের ডেটাকে মাল্টিপ্লাই করতে, তাহলে ওটার সাইজ কত হতে পারে? 80 বিট। 2টা মাল্টিপ্লাই করলে অনেক হিউজ একটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে না 80 বিটের। এটা কিন্তু অ্যাকুমুলেটর তখন আর নিয়ে রাখতে পারবে না। অ্যাকুমুলেটরের মধ্যে তখন এটা থাকতেই পারবে না। তো এই ক্ষেত্রে যেটা হয়, সরি, এই 80 বিটের ডেটাটাকে তখন ও 2 ভাগে ভাগ করে নেয়। ভাগ করলে এর সবার রাইটে থাকে হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর মোস্ট লেফটে থাকে হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অ্যান্ড আমাদের এই রেজাল্টটা সাপোজ 0 থেকে 79 পর্যন্ত আছে। তো এখানে যেটা করবে, এই যে 80টা বিট, এইটার প্রথম চল্লিশটা বিট মানে হচ্ছে এমএসবি থেকে এই 40 পর্যন্ত বিট, এইটাকেও অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করবে। আর লাস্টের যে এলএসবি থেকে আগের 39 পর্যন্ত বিট, এগুলো হচ্ছে এই যে এমকিউ। এমকিউ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপ্লায়ার কোয়েশিয়েন্ট, এইটার মধ্যে স্টোর করে রাখবে। তাহলে আমরা ইন টোটালে কি পাচ্ছি? 80 বিটের একটা ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। এমকিউ এর কাহিনীটা সবাই বুঝতে পারছেন? সবাই কি ঘুম, বোরিং লাগতেছে ক্লাস? হ্যালো, না ম্যাম আছে। আছেন কিন্তু বোরিং কি লাগতেছে? সবাই কি ঘুম, জব টপ করে এসে ঘুম? না ম্যাম ঘুমাইতে না ম্যাম ঠিক কেমন না? আচ্ছা, আই হোপ এমকিউ এর ব্যাপারটা বুঝতে পারছেন। না বুঝলে এখন রেকর্ডিং দেখে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কন্টিনিউ করি। এবার দেখেন একটা আছে এমবিআর, এটাও কিন্তু এএলইউ এর অংশ। এমবিআর এর ফুল ফর্ম হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার। মেমোরি বাফার রেজিস্টারের মধ্যে আমরা এই যে মেইন মেমোরি থেকে একটা ডেটাকে ফেচ করে আনতেছি না, এটা কিন্তু একটা ওয়ার্ড বলে। যে ডেটাটাকে আমরা ফেচ করি আনি, এটাকে আমরা ওয়ার্ড বলি। এই ডেটাটাকে এমবিআর টেম্পোরারিলি হ্যান্ডেল করে বা টেম্পোরারিলি নিজের কাছে রাখে। এমবিআরই এই ডেটাকে আবার যদি এএলইউ কে দিতে হয়, এএলইউ কে দেয়। এই যে দেখেন তীর চিহ্ন দিয়ে উপরের দিকে দেওয়া আছে, এএলইউ কে দেয়। অথবা যদি আউটপুট ডিভাইস আমরা শো করতে চাই, সেক্ষেত্রে এমবিআর ওটা আউটপুট ডিভাইসকে সেন্ড করে দিবে। অথবা আমরা যদি কোনো কিবোর্ডে ইনপুট দিই, 2 যোগ 2 তো দিচ্ছি, ইনপুট দিচ্ছি একটা কনসোলের উপর 2 যোগ 2 লিখতেছি, সেটা এমবিআর এর থ্রুই কিন্তু মেইন মেমোরিতে স্টোর হয়। অথবা যদি এএলইউ কোনো একটা কম্পিউটেশন যে করলো, 2 যোগ 2 4 করলো, এরপরে যে একটা ভ্যালু ক্রিয়েট হবে, একটা ওয়ার্ড ক্রিয়েট হবে, সেটাও কিন্তু মেইন মেমোরিতে এমবিআরই স্টোর করে দেবে। তো এটা গেল এমবিআর এর কাজ। আর এখানে দেখেন আরেকটা কন্ট্রোল ইউনিটের মধ্যে আছে এম এ আর। এম এ আর স্টোর করবে এমবিআর এর মধ্যে যে ওয়ার্ডটা আছে তার অ্যাড্রেসকে। এমবিআর এর মধ্যে যে ওয়ার্ড, তার অ্যাড্রেসকে। কন্ট্রোল ইউনিটের কাজ কি? এএলইউ কে বলা তুমি এই ডেটার উপর এই অপারেশন করো, তাহলে ওই ডেটাটাকে তো ওর কাছে দিতে হবে। ডেটাটাকে দেওয়ার সিস্টেম কি? ডেটাটাকে দেওয়ার সিস্টেম ডেটাটার অ্যাড্রেসটাকে আমরা মেমোরি থেকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে সেই ডেটাটাকে এমবিআর এ আবার পাঠিয়ে দিব। ফ্লোটা এরকম হয়। কন্ট্রোল ইউনিট এমএআর কে বললো তুমি এই অ্যাড্রেসের, সাপোজ 02 অ্যাড্রেসে তোমার যে ডেটাটা আছে সেটার উপর কম্পিউটেশন করতে হবে, তুমি ওই অ্যাড্রেসটাকে ফেচ করো। তখন এর মধ্যে এমএআর এর মধ্যে আমাদের ওই অ্যাড্রেসে থাকবে কি? থাকবে 02 থাকবে। আর 02 অ্যাড্রেসে আমার সাপোজ 100 ভ্যালু আছে। তো এমএআর তখন এই অ্যাড্রেসটাকে মেইন মেমোরিকে দিয়ে দিবে। মেইন মেমোরি ওই 02 অ্যাড্রেসের মধ্যে যে 100 ভ্যালুটা ছিল, এই যে 100 ভ্যালুটা, এইটাকে এমবিআর এ সেন্ড করে দিবে। এমবিআর এই 100 ভ্যালুটা থাকবে। ওকে, এটা হচ্ছে এমএআর এমবিআর এর কাজ। এবার এখানে একটা আছে আইবিআর। আইবিআর হচ্ছে ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার। ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার বেসিক্যালি আমাদের যে ইনস্ট্রাকশন গুলো থাকবে সেগুলো টেম্পোরারিলি হোল্ড করবে। টেম্পোরারি হোল্ড করা বলতে বোঝায় আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আসতেছে, এগুলো তো একটা টাইপের ওয়ার্ড, তাই না? এইগুলোও তো আমাদের প্রোগ্রাম কাউন্টারকে বলতে হবে যে তুমি এইটা করো, এইটা করো। তো ওই ইনস্ট্রাকশন গুলোকে আইবিআর হোল্ড করে রাখে। এরপরে সে ওটাকে আইআর দেয়, ইনস্ট্রাকশন রেজিস্টার দেয়। ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে 8 বিটের একটা অপকোড। আমরা মাইক্রো ইনস্ট্রাকশনের যে ডেমোটা মানে এক্সাম্পলটা ছিল, ওখানে কি ছিল? অ্যাট 100, রাইট?
এই যে পুরো জিনিসটা, এটা হচ্ছে আমাদের মাইক্রো ইনস্ট্রাকশন, এটা থাকবে আইবিআর এর মধ্যে। আর এর মধ্যে যে অ্যাড আছে, এটা তো একটা ইনস্ট্রাকশন যে কাজ করতে হবে, এইটা থাকবে আমাদের আইআর এর মধ্যে। ওই আগের স্লাইডে বলছিলাম অ্যাডটা কিন্তু অ্যাড এই লাইন আকারে থাকে না, ওটা থাকে একটা বাইনারি ডেটা আকারে। সাপোজ অ্যাড এর অপকোড হচ্ছে 100। অপকোড বলতে হচ্ছে যে ডেটা, যে ভ্যালুটা বা বাইনারি ডেটাটাকে দিয়ে আমরা অ্যাডটাকে বুঝবো যে অ্যাড করতে হবে, ওটাকে বলা হয় আউটপুট বা অপারেশনাল কোড। তো আমরা 100 না 1000 ধরলাম, অ্যাড এর অপকোড 1000, তো আইআর এর মধ্যে থাকবে সেই 1000। এই 1000টাকেই ও কাকে দিবে? কন্ট্রোল ইউনিটকে দিয়ে দিবে। কন্ট্রোল ইউনিট তখন বুঝবে যে আমাকে তো অ্যাড করতে বলছে, তাহলে আমার তো একটা ডেটা লাগবে। সেই ডেটাটা কোন অ্যাড্রেস থেকে ফেচ করতে হবে সেটা সে এমএআর কে তখন বলবে। আইআর এর সাথে কিন্তু এমএআর কানেক্টেড। আইআরই বলে দিবে যে তুমি এই অ্যাড্রেসটাকে ফেচ করে নিয়ে আসো, সরি অ্যাড্রেসের ভ্যালুটাকে ফেচ করে নিয়ে আসো, তোমাকে এই অ্যাড্রেসটা দিচ্ছি, তুমি ভ্যালুটা নিয়ে আসো। নিয়ে আসলো, নেওয়ার পর সেটা এএলইউ কে ওরা পাঠিয়ে দিবে তার উপর অপারেশন করার জন্য। লাস্ট যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে পিসি, প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে সাপোজ অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, ফার্স্টে হচ্ছে অ্যাড 100, দেন সাপোজ আছে সাব 2, দেন আছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে এএলইউ যা ভ্যালু থাকবে তা এক বাড়ায় দেওয়া। তো এই যে একটা একটা করে ইনস্ট্রাকশন, এগুলো একটার পর একটা তো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অপারেশন করতে হবে। এই কাজটা করে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার যদি এখানে পয়েন্ট করে থাকে, তাহলে এটা এক্সিকিউট হওয়ার পরে সে পরের ইনস্ট্রাকশনকে পয়েন্ট করবে যে তুমি এখন এই ইনস্ট্রাকশনটাকে ফলো করো। এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। মানে প্রোগ্রাম কাউন্টার মেইনলি নেক্সট যে ইনস্ট্রাকশনটা থাকবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে। আমরা তো ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকেই আগে মেইন মেমোরি থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে ডিকোড করবো আইবিআর এর থ্রু। দেন ইনস্ট্রাকশন রেজিস্টারকে বলবো যে এটা অ্যাকচুয়ালি অপকোড হচ্ছে এইটা। এই এই ব্যাপারগুলোর জন্য তো আমার ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা লাগবে, এই অ্যাড্রেসটাকেই আমার প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে। সবাই কি ক্লিয়ার এই আইএস মেশিনের ভিতরে স্ট্রাকচারটা নিয়ে? হ্যালো, সবাই ঘুমাই গেছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ভালো কথা। সবাই কি ক্লিয়ার আইএস মেশিনের স্ট্রাকচারটা নিয়ে? কারো কোনো কম্পোনেন্ট নিয়ে কোয়েশ্চেন আছে? কার কোয়েশ্চেন নাই? আচ্ছা, পরের টপিকে যাই। এইটা ছিল আমাদের একদম ইনিশিয়াল যে জেনারেশন, এই যে আইএস মেশিন বা বন্ড নিউম্যান যে মেশিনটা আর্কিটেকচারটা দেখালাম, এটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল জেনারেশন। এরপরে ধীরে ধীরে কি হয়েছে, আমরা স্ট্রাকচারটাকে আরো ছোট করার ট্রাই করছি, বা মেমোরিকে আরো বড় করার ট্রাই করছি, আরো বেশি যেন ডেটা ধরে রাখতে পারে এটা ট্রাই করছি। তো তখন আসছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টরটা মেইনলি আমাদের আহ, একটা হচ্ছে সলিড স্টেট ডিভাইস বা সিলিকন ডিভাইস, যেটা আমাদের কোনো প্রসেসিং সিগন্যালকে আরো অ্যাম্পলিফাই করে দেয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। আমরা যে ইন্টিগ্রেটেড চিপ নিয়ে বলি না, আইসি আমাদের বিভিন্ন ফোনে আছে যেগুলো, তো এইগুলোর জন্য আমাদের ট্রানজিস্টরটা আসছে মেইনলি। এটা আমাদের কম্পিউটারের সাইজটাকে আরো ছোট করে দিছে অ্যান্ড মেমোরিটাকে আরো ইমপ্রুভ করছে। নেক্সট আসছে মাইক্রো ইলেকট্রনস। মাইক্রো ইলেকট্রনসটা হচ্ছে, এখানে দেখেন মাইক্রো বলতে তো বেসিক্যালি স্মল বোঝায়, আর ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ডিভাইস এটাকে বোঝায়। তো মাইক্রো ইলেকট্রনিক্সটা বলতে বোঝায় হচ্ছে আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো আছে, এগুলো সাইজটাকে আমরা রিডিউস করে নিয়ে আসবো, যত ছোট পসিবল তত ছোট করে নিয়ে আসবো। এখানে আমাদের বিভিন্ন টাইপের মেমোরি সেল থাকবে, এই যে দেখেন এখানে লেখা মেমোরি সেল থাকবে, গেটস থাকবে। মেমোরি সেল গুলো বলতে বেসিক্যালি বোঝায় এটা একটা ডিভাইস যেটার মধ্যে আমরা 1 বিট করে ডেটা স্টোর করে রাখতে পারবো, এটা হচ্ছে আমাদের মেমোরি সেল। আর এই যে গেট গুলোর কথা বলছে, গেট গুলোই আমাদের এই যে ডেটার যে ফ্লো থাকবে, আমাদের প্রত্যেকটা ডিভাইসে যে ডেটা যে আমরা সিস্টেম বাস দেখলাম, বা সিস্টেম বাসের থ্রু বা ইন্টারনাল যে সিকিউর ইন্টার কানেকশন গুলো দেখলাম, এগুলো এই ডেটাগুলো ফ্লো থাকবে না, এই ফ্লো গুলোকে কন্ট্রোল করে বিভিন্ন টাইপের গেট। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন বুলিয়ান যে ফাংশন গুলো থাকবে, লজিক্যাল ফাংশন গুলো থাকবে, এগুলো ইমপ্লিমেন্ট করে। সাপোজ অ্যান্ড গেট নিয়ে হয়তো পড়েছেন, অর গেট নিয়ে পড়ছেন। অ্যান্ড গেট কি হয়, দুইটার মধ্যে দুইটা ইনপুটের মধ্যে একদম কমন যে ফ্যাক্ট গুলো থাকবে ওইটাকে আউটপুটে দিবে। এই এই ব্যাপারগুলো থাকবে হচ্ছে এই মাইক্রো ইলেকট্রনিক্স। আর থাকবে ইন্টার কানেকশন, অবভিয়াসলি প্রত্যেকটা মেমোরি সেলের সাথে আরেকটা মেমোরি সেলের ইন্টার কানেকশন থাকতে হবে। এখানে দেখেন আমাদের তাহলে ডেটা স্টোরেজের ডিভাইস হিসেবে আমরা কি ইউজ করতেছি? মেমোরি সেলগুলো। ডেটা প্রসেসিং, ডেটা কন্ট্রোলের জন্য ইউজ করতেছি গেট গুলো। আর ডেটা মুভমেন্টের জন্য এই যে পাথ, বিভিন্ন ধরনের পাথ আমরা ইউজ করি, এটা হচ্ছে ডেটা মুভমেন্টের কাজ করছে। নেক্সট এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে গেটের আর মেমোরি সেলের। মেমোরি সেলের উপরই তো আমরা বিভিন্ন ধরনের রিড বা রাইট অপারেশন করবো। মেমোরি সেলে বিভিন্ন ইনপুট আসবে, এটা হচ্ছে মেমোরি সেলের সেই ডায়াগ্রামটা, যে ইনপুট আসবে আউটপুট বের হবে, এন্ড ওই ইনপুট গুলোর উপর আমরা রিড করতে পারবো অথবা রাইট করতে পারবো। এগুলো হচ্ছে বাইনারি স্টোরেজ। বাইনারি স্টোরেজ কেন বলছে? 1 বিট করে ডেটা এরা স্টোর করে রাখতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে মোরস ল। মোরস ল এটা স্টেট করে যে একটা চিপ, ওই যে একটু আগে ইন্টিগ্রেটেড চিপ বললাম না, প্রত্যেকটা কম্পিউটার বা ফোনে কিন্তু এখন আইসিডি তৈরি। তো ইন্টিগ্রেটেড চিপ গুলোর মধ্যে এই যে ট্রানজিস্টর গুলো থাকবে, মোরস ল ফার্স্টে এইটা বলছিল যে এই ট্রানজিস্টর গুলোর সংখ্যা প্রতি বছর দ্বিগুণ হবে।
এরপরে সে এটাকে বলছে যে প্রত্যেক 18 মাস পর পর এটা দ্বিগুণ হবে। তো যদি আমাদের ট্রানজিস্টরের সংখ্যা এরকম দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের সাইজটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। আমাদের পাওয়ার আরো কম লাগতেছে, পাওয়ার কনজাম্পশন কম লাগতেছে বা যত বড় ডিভাইস হবে আমাদের কুলিং রিকোয়ারমেন্ট ও তত বেশি হবে। তো আমরা যত ছোট ডিভাইস করে নিয়ে আসতেছি, যত ছোট ইন্টিগ্রেটেড চিপ বানাই ফেলতেছি, একটা আইসির মধ্যে বেশি ট্রানজিস্টর মানে কি? যত ট্রানজিস্টর তত বেশি অপারেশন ওই আইসিটা পারফর্ম করতে পারবে। আমাদের আর মাত্র 10 মিনিট আছে, আমি 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো আমরা যেটা বললাম, ট্রানজিস্টরের মধ্যে যে আইসির মধ্যে যে ট্রানজিস্টর থাকবে, যত বেশি ট্রানজিস্টর থাকবে তত বেশি অপারেশন করতে পারবে। তো এতে কি হবে? আমাদের পারফরম্যান্স হাই হয়ে যাবে, ছোট হয়ে যাচ্ছে সাইজ, আমাদের কস্ট কমে যাচ্ছে। তো এই ব্যাপারটা মোরস ল স্টেট করে যে যত দিন যাবে প্রত্যেক 18 মাসের মধ্যে আমাদের এই ট্রানজিস্টরের সংখ্যা আরো ডাবল হতে আছে। এখানে এই যে একটা দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। প্রত্যেক যে বছর চেঞ্জের সাথে সাথে ট্রানজিস্টরের অ্যামাউন্ট একটা চিপের মধ্যে কি পরিমাণে বাড়তেছে সেটা এখানে বলা। এরপর হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। সেমিকন্ডাক্টর মেমোরি গুলো হচ্ছে আমাদের মেমোরি ডিভাইস গুলোকে আরো ফাস্টার করে দিচ্ছে, আমাদের ক্যাপাসিটিকে আরো বাড়ায় দিচ্ছে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরির মেইন মানে মেইন বেনিফিট আর কি। তো এতক্ষণ যেগুলো বললাম এগুলোতে কিন্তু সবগুলো ক্ষেত্রে আমাদের কম্পিউটারের পারফরমেন্সটাকে আরো বেটার করতেছে। কম্পিউটার পারফরমেন্স বেটার করার জন্য আরো কিছু জিনিস যেগুলো থাকে সেটা হচ্ছে পাইপলাইনিং। পাইপলাইনিং বলতে বোঝায় একসাথে অনেকগুলো কাজ করতে পারা। আপনার যে কম্পিউটারটা এখন আছে, আপনি প্রেজেন্টেশন ওপেন করতে পারছেন, জুম ওপেন করতে পারছেন, ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছেন, সবগুলো অপারেশন একসাথে করতে পারতেছেন না? এটাই হচ্ছে পাইপলাইনিং এর কাজ। এরপর আছে ব্রাঞ্চ প্রেডিকশন। ব্রাঞ্চ প্রেডিকশন বলতে বোঝাচ্ছে একটা ইনস্ট্রাকশন অফ হয়ে গিয়ে আরেকটা ইনস্ট্রাকশনকে স্টার্ট করবে। এটার জন্য আগে থেকে যে প্রেডিক্ট করে থাকতে পারে। প্রেডিক্ট করে রাখলে কি হবে? তাহলে সে আগে থেকে বুঝে যাবে যে সামনে একটা ব্রাঞ্চ আছে, সে এই ইনস্ট্রাকশনটা পরে এক্সিকিউট করবে লাগলে। কারণ ব্রাঞ্চের পরে যে ভেঙে যাওয়া, তো সেক্ষেত্রে হবে আমাদের টাইম কনজিউমটা বেশি বেড়ে যাবে। তো আবার আমাদের ক্যাশ মেমোরি। আপনার একটা কম্পিউটার এখন ওপেন করে আ যদি কিছু একটা পিন করে রাখেন, তো খুব দ্রুত আমাদের অন হয়ে যায় না? কেন হয়? ক্যাশ মেমোরিতে আমাদের এই ডেটাগুলো সেভ হয়ে থাকে বলে। তো এগুলো সবই হচ্ছে আমাদের পারফরম্যান্স ইনক্রিজ করার একেকটা আ ইভোলিউশন। ধীরে, ধীরে এগুলো বাড়তেছে। কিন্তু পারফরম্যান্স এর ক্ষেত্রে একটা মিসম্যাচ ক্রিয়েট হয়ে যায়। মিসম্যাচটা কি ক্রিয়েট হয়? আমাদের মেইন কনসার্ন কি ছিল? প্রসেসরের স্পিডকে আমরা ইনক্রিজ করব আর মেমোরি ক্যাপাসিটিকেও ইনক্রিজ করব। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে, প্রসেসরের স্পিডকে না হয় ইনক্রিজ করলাম, মেমোরিও বড় করে দিলাম। মেমোরিতে অনেক ডাটা আছে। কিন্তু মেমোরি থেকে ডেটা বের হয়ে প্রসেসরকে দেওয়ার যে স্পিডটা, ওইটা আমরা ইনক্রিজ করি নাই। তখন কি হবে? মেমোরিতে একটা স্পিডের যে ল্যাগ ক্রিয়েট হয়ে যাবে না? যে আমাদের প্রসেসরের কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মেমোরি থেকে ডেটা আনতে পারতেছি না। এটা হচ্ছে পারফরম্যান্স মিসম্যাচ। এইটার জন্য যেটা ক্রিয়েট হয়, এটার জন্যই মেইনলি আমাদের ক্যাশে, একটু আগে যে ক্যাশের কথা বললাম, ক্যাশে আসছে। ক্যাশ মেমোরির মধ্যে কি থাকে? ক্যাশ মেমোরির মধ্যে আগে থেকে আমাদের এই যে ডেটাগুলো লাগবে সেগুলো স্টোর করা থাকে। স্টোর করা যদি আগে থেকে টেম্পোরারি ভাবে থাকে তাহলে মেইন মেমোরি থেকে খুঁজে ওটার অ্যাড্রেস খুঁজে আমাদের বের করা হচ্ছে। ক্যাশের মধ্যে যদি স্টোর থাকে তাহলে তাড়াতাড়ি আমরা খুঁজে পাবো। এইজন্য আমাদের ক্যাশ মেমোরি এটা হচ্ছে আমাদের পারফরম্যান্স মিসম্যাচের একটা নতুন সলিউশন। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনাদের মেইনলি কম্পিউটারের আর্কিটেকচারের মধ্যে অ্যাকচুয়ালি জেনারেল আর্কিটেকচারটা কি, কি স্ট্রাকচার থাকে, ইভলিউশন কিভাবে হয়েছে, ভন নিউম্যান থেকে ধীরে, ধীরে তো আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এখন সেমিকন্ডাক্টর আসছে, আইসি আসছে। এটা হচ্ছে থার্ড স্লাইডটাই বুঝালাম। এই স্লাইড থেকে মেইনলি এই যে আইএস মেশিনের স্ট্রাকচারটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আর হচ্ছে মোরস ল। মোরস লটা আপনাকে এক্সপ্লেইন করতে আসতে দিতে পারে। তো মোরস লটাও ইম্পোর্টেন্ট। পারফরম্যান্স মিসম্যাচ নিয়ে আসতে পারে আর এটার সলিউশন কি, বা এমনও আসতে পারে যে আমাদের কম্পিউটারের যে পারফরম্যান্স এর ইভলিউশন হয়েছে, ইভলিউশনটা কিরকম ইভলিউশন হয়েছে এটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে।